রাত গভীর হয়েছে। জলায় শোনা যাচ্ছে ঝিঁঝির ডাক। পানা পাতার উপর একটা কোলা ব্যাঙ বসে একভাবে ডেকেই চলেছে। চারদিক নিস্তব্ধ, ঠিক শ্মশানের মতো। এমন সময় একদল লোককে দেখা গেল। একটা মস্ত বস্তা নিয়ে এসে দাঁড়ালো সেখানে। কয়েক মুহূর্ত, তারপর ঝপাস করে একটা শব্দ। বস্তাটা এসে পড়ল জলায়। বস্তা থেকে লাল বর্ণ বেরিয়ে মিশতে লাগলো জলার মধ্যে। বছরের এই সময় কখনো ঠান্ডা কখনো গরম পড়ছে। শীতের আমেজ যাই যাই করেও এই বিভাসপুর থেকে যেন ঠান্ডা ছাড়তে চাইছে না। তবে আজকের ঠান্ডাটা যেন একটু বেশি। হালকা কুয়াশায় ঢেকে রয়েছে গ্রামটা। বিভাসপুরের দক্ষিণে রয়েছে পানায় ভরা এক জলা। জলার পাশ দিয়ে আল চলে গেছে সামনের জমিতে। জমির পরেই রয়েছে বড় রাস্তা, এবং রাস্তার পরেই বিভাসপুর গ্রামের মূল এলাকা। পরেশের দোকানে আজ আসরটা জমে উঠেছে। গ্রামের বুড়োরা তাদের ছোটবেলায় শোনা সব ভৌতিক গল্প বলছে এক এক করে। যদিও গ্রামের ছেলেরা সবই ছোকরা বয়সের, তবুও তারা আগ্রহের সাথে শুনছে। শুধু মাঝে মাঝে বাদ সাজছে ভবেশ। ওহ, থামো তো কাকা। এই রাতের বেলা ওইসব ভূত টুত না বললেই নয়। আর হলো তো, আর কত বলবে ওসব ভূতের গল্প? হ্যাঁ খুড়ো, এই দেখো ভবেশ কেমন ভয় পাচ্ছে। ওরে ভূতে ধরবে না তোকে। বিভাসপুরে ওইসব ভূত টুত নেই। আচ্ছা, তুই বেশি জানিস। আলবাদ জানি, ভূত থাকলে সবার আগে তোকেই ধরতো। এ কথা বলে খিলখিল করে হাসতে লাগলো জগন্নাথ। আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গ্রামের মোড়ল হলো ভবানী খুড়ো। ভারী কি চেহারা! তার চোখ দুটো যেন সবসময় কিছু একটা ফন্দি করেই চলেছে। ভবেশ, ভয় পাস নে বাপ। বুকে বল রাখ, বুঝলি? বুকে বল রাখ। ভয়কে জয় করতে শেখ। কি হে মাস্টার, আরে বলো কিছু। সুচন্দ্রবাবু মাত্র এক সপ্তাহ গ্রামে এসেছেন। তিনি ইতিহাসের শিক্ষক। আপাতত একটা ঘর ভাড়া নিয়েই থাকছেন। খুব বিচক্ষণ মানুষ। চশমার পেছনে থাকা দুই চোখের মণিতে তীব্র আত্মবিশ্বাস। চায়ের কাপে চুমুক দিয়ে খুড়োর কথায় তিনি বললেন, যাহা বলেছেন ভবানীবাবু, ভয় পেও না ভবেশ। ভয় পেলে মানসিক শক্তি এমনিই ক্ষয় হয়ে যায়। তার থেকে ভয়ের সাথে একটু লড়াই করা ভালো। তাতে আর কিছু না হোক, অন্তত কাপুরুষের মতো মরতে হয় না। আপনি রাখুন তো মশাই ভয়কে জয় করার গল্প। হ্যাঁ, এই আঁধার রাতে এসব ভূতের আলোচনা আমার একদম ভালো লাগছে না। আমি চলি, এমনি কুয়াশা বাড়ছে। ভবেশ বিতু চললো দেখো। হ্যাঁ হ্যাঁ, চললাম। তুই বসে বসে ভূতের গল্প কি লেখা। এমনিও কদিন ধরে আমার কাটা ছমছম করছে। যাকে তুই ভূতের গল্প কি লেখা, তারপর দেখবি ভূতও তোকে কি লেখাবে। ভবেশ হন্তদন্ত হয়ে চলে গেল। আসর কিন্তু ভাঙল না। একটার পর একটা গল্প চলতেই লাগলো। টর্চ হাতে অন্ধকার রাস্তার উপর দিয়ে ভবেশ হেঁটে চলেছে। রাতের স্তব্ধতা যেন তাকে গিলে ফেলতে চাইছে। দুপাশে মাঠের মধ্যে খুব হালকা কুয়াশা চাপ বেঁধে আছে। আজ রাতটা অন্য রাতের থেকে যেন একটু আলাদা। হঠাৎ তার মনে হলো কেউ যেন পিছন পিছন আসছে, তাকে অনুসরণ করতে করতে। ভবেশ ঘুরে দাঁড়িয়ে গেল। কোথাও কেউ নেই। ভবেশ একটু ভয় পেল। এরপর আবার কাঁপতে কাঁপতে সে এগিয়ে চলল। হঠাৎ তার মনে হলো কেউ তার খুব কাছেই হাঁটছে। হাঁটতে হাঁটতে সেই আগন্তুকের নিঃশ্বাস পড়ছে ভবেশের কাঁধে। ভবেশ আবার থেমে গেল। চট করে ঘুরে দাঁড়ালো পেছনে। তার মনে ভেসে উঠল সুচন্দ্রবাবু সেই কথাগুলো। কে রে, সামনে আয়। ভবেশের হাতের টর্চটা নিভে গেল।
ভবেশ এবার আতঙ্কে ছুটতে লাগলো সামনের দিকে, কিন্তু কিছুটা দৌড়েই হোঁচট খেয়ে ভবেশ পড়ে গেল সামনে। আতঙ্কে সে কোনো রকমে ঘুরে তাকালো পেছনের দিকে। বিস্ফারিত চোখে সে দেখল একটা মূর্তি, তার মুখটা দেখা যাচ্ছে না। তারপর ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসতে লাগলো ভবেশের দিকে। ভবেশের আর্ত চিৎকারে বিভাসপুর কেঁপে উঠল। রাত শেষ হলো সঠিক সময়ে, তবে বিভাসপুরে নেমে এলো এক ভয়ের আবহাওয়া। গ্রামের সকলে বিভাসের মৃতদেহটাকে আবিষ্কার করেছে। তার চোয়াল ভেঙে মুন্ডুটা উল্টো দিকে ঘুরিয়ে ফেলা হয়েছে। এমন নৃশংস মৃত্যু আগে গ্রামে ঘটেনি। সকলের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ। এরকম জলজ্যান্ত ছেলেকে কে মারলো বলো তো? কারোর তো এ কখনো ক্ষতি করেনি, কখনো যে কারোর সাথে দুর্ব্যবহার করেছে এমনও নয়। এরকম নিষ্পাপ ছেলেকে মেরে কার কি লাভ বুঝছি না। কি বলো ভবানী খুড়ো? না, এরম মৃত্যু আশা করা যায় না। যেই এই কাজ করেছে তার কঠিন শাস্তি হবে। কিন্তু কাকে শাস্তি দেবেন ভবানীবাবু? এমন এক গ্রাম আপনাদের, গ্রামে না আছে সিসিটিভি, না এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী। কিভাবে খুঁজবেন খুনিকে? ঠিকই বলেছেন মাস্টার, কিন্তু কিন্তু কি করে মেনে নেব বলুন তো যে ছেলেটা আর নেই? আমার যা মনে হচ্ছে খুড়ো, এ কিন্তু মানুষের কাজ নয়, কোনো ভূত বা পিশাচ মনে হচ্ছে। ওহো, ভূতের গপ্পটা কি মাথায় তুলে নিয়েছিস নাকি জগা? মাথা ঠিক আছে নাকি? আর কিছু পেলি নে শেষে কিনা? আমার মাথার ঠিক আছে খুড়ো, কিন্তু ওকে যেভাবে খুন করেছে একবার দেখো। গোটা গায়ে কেমন গভীর আঁচড়, মুন্ডু ফুন্ডু ঘুরিয়ে। আমার তো মনে হচ্ছে। এই থাম তো জগা, তোদের গপ্প শোনানোই ভুল হয়েছে। যেমন তুই তেমন তোর বুদ্ধি। ইস, বেচারা ভবেশটা। যাই হোক, দেহ সৎকারের ব্যবস্থা করা হোক তাহলে। কই কই গেলে সবাই? চলো। গ্রামের পুরো শ্মশানে চিতা সাজিয়ে ভবেশের কাজ হলো। আগুনের আভাতে জায়গাটা যেন গরম হয়ে উঠেছে। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে কাজ দেখলেও তাদের সকলের মুখ যেন থমথম করছে। সুচন্দ্রবাবুই আবহাওয়াটা হালকা করার জন্য ভবানী খুড়োকে বলে উঠল, ভবানীবাবু, শ্মশানে আসার সময় একটা জলা দেখলাম, সেটাকে ব্যবহারযোগ্য করে তুলছেন না কেন? দেখুন, এর আগেও তো চেষ্টা করেছি, লাভ সেরকম হয়নি। এমনিতেই ওই জলার বদনাম আছে। বদনাম বলতে কেমন বদনাম? নিজের বংশের দুর্নাম আর নিজের মুখে কতবার করব বলুন তো মাস্টার। আমার ঠাকুরদা স্বর্গীয় ভবতোষ বাণুজ্যে এই গ্রামের জমিদার ছিলেন। মানুষটা কিন্তু মোটেই ভালো ছিলেন না। যারা কর দিতে পারত না তাদের ওপর ভীষণ অত্যাচার করতেন। বউ বাচ্চা কাউকেই ছাড়তেন না। তাদের মধ্যে অনেকেই এই জলাতে ডুবিয়ে মেরেছিলেন আমার ঠাকুরদা। এই জলার আশেপাশে নাকি অনেক অশরীরীর উপস্থিতি অনুভব করা যায়। আমি এখানে অবশ্য বেশ কয়েকবার এসেছি, কিন্তু কিছু অনুভব করিনি। যদি থেকেও থাকে কিছু, তারা আমার ক্ষতি করেনি। আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আমাকে খুব ভালোবাসতেন। গোটা বাড়িতে ওনার থেকে বেশি আদর আমি কারোর কাছ থেকে পেতাম না। শেষ বয়সে খুবই কষ্টের মধ্যেই ছিলেন। বুঝলাম না, কিরকম? ওই যে কর্মফল কর্মফল, আজীবন যা পাপ করেছিলেন সে তো ভয়ানক।
খুব কষ্ট পেতে হয়েছিল ওনাকে শেষ বয়সে। সুচন্দ্রবাবু আর কোনো কথা বললেন না, শুধু মনে মনে ভাবলেন গ্রামে এসে যা শুনেছেন তাতে এই ভবানী খুড়োকেও খুব একটা সুবিধের লোক বলে মনে হয় না। চিতার আগুন লপলপ করে উঠে শ্মশানের বাতাসকে গ্রাস করল এবার। প্রায় সন্ধে হয়ে এসেছে। জলার পাশে আলের ওপর দিয়ে সবাই গ্রামের দিকে ফিরছে। সবার পিছনে হাঁটছে সুচন্দ্রবাবু। হঠাৎ তার মনে হলো পেছনে ঘন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে। সুচন্দ্রবাবু থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলেন ছায়ামূর্তিটা ধীরে ধীরে জলার দিকে নেমে গেল এবার। সুচন্দ্রবাবুর সারা পিঠ যেন ঠান্ডায় জমে গেল। তবুও তিনি মনে মনে ভাবলেন, যা দেখলাম এটা যদি সত্যি হয় গ্রামের কাউকে কিছু বলা যাবে না, মিছিমিছি আতঙ্ক ছড়িয়ে পড়বে। রাত প্রায় 10টা বাজে। সুচন্দ্রবাবু নিজের ঘরে বসে বই পড়ছিলেন, এ তার রোজকার স্বভাব। এমন সময় ঘরের টিউবলাইটটা নিভে গেল। সুচন্দ্রবাবু চমকে উঠে চারিদিকে দেখতে লাগলেন। এ আবার কি বিপদ, টর্চটা যে কোথায় গেল? টেবিল হাতড়ে টর্চ বের করে জ্বালালেন সুচন্দ্রবাবু। সারা ঘরটা একটা নিঝুম ধরা অন্ধকারে ঢেকে আছে। হঠাৎ তার মনে হলো বাইরে জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেদিকে চমকে আলো ফেলতেই ছায়ামূর্তিটা সরে গেল। সুচন্দ্রবাবুর সারা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল। পিঠ দিয়ে একটা বরফের কুচি নেমে গেল তার। কে 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 বাইরে? কে দাঁড়িয়ে আছে? সামনে এসো। কি চাও বলো, সামনে এসো। সুচন্দ্রবাবুর প্রশ্নের কোনো উত্তর এলো না, তবে বাইরে একটা খিলখিল হাসির রোল উঠল। হাসির শব্দে তিনি আর ঘরের মধ্যে বসে থাকতে পারলেন না। দরজা খুলে ছুটে গেলেন বাইরে। ছুটতে ছুটতে সোজা চলে এলেন ভবানী খুড়োর বাড়িতে। হাঁপাতে হাঁপাতে ভবানী খুড়োর বাড়ির দরজায় ক্রমশ টোকা মেরে যেতে লাগলেন তিনি। ভবানী খুড়ো দরজা খুলে দাঁড়ালেন, তার মুখে একরাশ বিস্ময়। কি ব্যাপার মাস্টার, এত রাতে কোনো সমস্যা টমস্যা হলো নাকি? একটা ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে। সেই জলার ওখানে প্রথম দেখেছিলাম ওকে, এখানেও চলে এসেছে। আমার জানলার পাশে দাঁড়িয়েছিল। বলেন কি? এ তো সাংঘাতিক ব্যাপার। আমি 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 তাহলে সবাইকে ডাকি। আপনি আপনি একটু একটু শান্ত হন বরং। না না, কাউকে ডাকতে হবে না। এমনিতেই গ্রামের সবাই আতঙ্কে রয়েছে, এরপর যদি এইসব শোনে আরও ভয় পাবে সবাই। কাউকে ডাকতে হবে না। আহা, তাহলে কি করব বলুন? আপনি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দেবেন দয়া করে। আসলে যেখানে ভাড়া থাকি সেখানে তো আমি একা, অন্য বাড়িঘর তো অনেক দূরে দূরে। সেদিন সাহসিকতার অত কথা বললাম ভবেশের সামনে, আজ দেখুন দেখি আমি কেমন ভয় পাচ্ছি। বুঝতে পারছি মাস্টার। আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। সুচন্দ্রবাবু ঢুকে গেলেন ভবানী খুড়োর বাড়িতে। কিন্তু ভবানী খুড়োর বাড়ির আশেপাশের বাতাসে কার যেন দীর্ঘ নিঃশ্বাস ভেসে বেড়াতে লাগলো। সে যেন সুচন্দ্রবাবুকে কিছু বলতে চায়। পরদিন সকালে পরেশের চায়ের দোকানে সবাই আবার যথারীতি আড্ডা দিতে বসেছে। যা দিন পড়েছে আর তো গ্রামে থাকা যাবে না। কাল রাতেও নাকি ভবানী খুড়োর বাড়ির পেছনে একটা ছেলে মারা গেল। শুনলাম একেবারে ঘাড়টার মোটকে। ওহ, শুনেছিলাম ভবানী খুড়ো নাকি ছেলেটাকে চেনে। কে জানে? যা বলেছ পরেশ কাকা,
কি জ্বালা বলো তো, এই নিয়ে দুজন, কখন যে কার পালা আসবে কেউ বলতে পারবে না। যা বলেছো দাদা, ভবেশের মুখটা এখনো চোখের সামনে ভাসছে। এই কে যে মারলো! এমন সময় ভবানী খুড়ো হেলতে দুলতে সেখানে এসে হাজির হলো। তার মুখেও এক দুশ্চিন্তার ছাপ। বসো খুড়ো, কি ব্যাপার, মুখটা ওরম হয়ে আছে কেন? দুশ্চিন্তায় রে জগা, দুটো কর্মবয়সী ছেলে যেভাবে গেল, বুঝলি জগা, দিন দিন বিপদ বাড়ছে। কি যে করা যায় কিছুই বুঝতে পারছি না। ওদের আলোচনার মাঝেই সুচন্দ্রবাবু সাইকেল নিয়ে সেখানে এসে হাজির হলেন। নমস্কার ভবানীবাবু, আড্ডা দিচ্ছেন বুঝি? হ্যাঁ মাস্টার, এই তো। তা আপনার রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? হ্যাঁ ভবানীবাবু, তবে একটা কথা বলি, গাঁয়ের যা বিপদ, কখন যে কি হয় কিছুই বলা যায় না। আমি এখন স্কুলে যাচ্ছি, আপনারা বরং একটা কাজ করতে পারেন। গ্রামের কয়েকটা ডাকাবুকো ছেলেকে বলে কয়ে রাতের বেলা যদি পাহারার ব্যবস্থা করা যায়। পাহারা? কি বলো গো খুড়ো? হ্যাঁ ঠিকই বলছি, এই এত আতঙ্কের মধ্যে কি আর বাঁচা যায়? যাই হোক, আমি চলি। সুচন্দ্রবাবু চলে গেলেন। তার সাইকেলের চলে যাওয়াটা দেখল জগন্নাথ। তারপর গলা চেপে কেমন একটা স্বরে বলে উঠল, খুড়ো, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার কেমন জানি না মনে হচ্ছে ওই নতুন মাস্টার পিশাচ টিশাচ হবে। তুমি দেখো, ওই যে সেদিন ভবেশ মারা গেল, সেদিনও কিন্তু ভবেশ যাওয়ার পরেই ও উঠে গিয়েছিল। ভবানী খুড়ো কিছু একটা ভাবল, তারপর বলে উঠল, তা যা বলেছিস, কাল রাতেও তো আমার বাড়িতেই এসেছিল। বলে কিনা কি একটা ছায়ামূর্তি দেখে ভয় পেয়েছে। তারপরই তো সকালে কমল মারা গেল। দেখলে তো খুড়ো, আমার সন্দেহ কিন্তু ভুল হচ্ছে না। সে যাই হোক, গ্রামে আজ থেকে পাহারা দেওয়া শুরু করতে হবে, বুঝলি? আর ওই মাস্টারের ওপর না একটু নজর রাখতে হবে, বুঝলি? রাতে গ্রামের কয়েকজন জোয়ান ছেলে মিলে পাহারা দেওয়া শুরু করলো। সবার হাতে টর্চ। সবাই এদিক থেকে ওদিকে টহল দিচ্ছে। বাতাসটা ভারী হয়ে আছে, কুয়াশার মাঝে কিছু চোখে পড়াও দায়। হঠাৎ বড় রাস্তার ওপারের জমিতে কেমন যেন একটা শব্দ হলো। একজন আলো ফেলে তাকিয়ে রইল, কিন্তু কিছুই দেখতে পেল না। আর যাসনি ওদিকে, ভূত আছে তো। মরণ, ভূত না আরো কিছু। এই চল তো, দেখি কি আছে ওখানে। অনিচ্ছা সত্ত্বেও সবাই টর্চ হাতে এগিয়ে গেল জমির দিকে। রাতের হালকা কুয়াশা ধীরে ধীরে যেন ঘন হতে শুরু করলো সে জায়গার। আবার একটা সকাল হলো বিভাসপুরে। জলার ওপর সূর্যের আলো ঝিলিক দিয়ে উঠল, কিন্তু এত আলো থাকতেও মনে হচ্ছে এই জলের নিচে লুকিয়ে আছে কোনো ভয়ানক কিছু। বড় রাস্তার পাশের মেঠো জমির ওপর গ্রামের লোক দাঁড়িয়ে আছে অনেকে। সেই ছেলেগুলোর মৃতদেহ সকালে জলার থেকে কিছু দূরে এখানে পাওয়া গেছে। এবার আরো বিকৃত মৃত্যু। গ্রামে যে কোন অনামুখর নজর পড়ল কিছুই তো বুঝছি না। ছেলেগুলোকে এমন ভাবে মারছে যেন যেন মানুষ মারাটা ওর কাছে খেলা। আমার এক কথাতেই ছেলেগুলো পাহারা দিতে রাজি হলো, আর আরে এর মধ্যেই কি যে হয়ে গেল। খুড়ো, আমার সন্দেহ কিন্তু ঠিকই হচ্ছে। দেখো না, ওই মাস্টার কাল কেমন পাহারা দেওয়ার পরামর্শ দিয়ে গেল। তা পরামর্শ তো দিল আমাদের ছেলেগুলোকে একসাথে পেয়ে মারবে বলে। ঠিকই বলেছিস জগা,
এই মাস্টার তো সুবিধের লাগছে না। ওকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, আর না হয় ওকেই পুড়িয়ে মারতে হবে। জগা জগা, তুই বরং এক কাজ কর, ভম্বল বাবাকে ডেকে নিয়ে আয়। গ্রামের ওপরের বিপদকে ওই ভম্বল বাবাই সরাতে পারবেন। ঠিক পরের দিনই বিভাসপুরে এসে হাজির হলেন ভম্বল বাবা। এসে তিনি গ্রামের বটগাছের নিচে সবাইকে জড়ো করলেন। ভবানী খুড়ো তার সামনে নমস্কার করে বলে উঠল, গ্রামের ওপর কি বিপদ বলুন তো বাবা, একের পর এক ছেলেগুলো মরছে, কে যে মারছে বুঝতেও পারছি না। ভবানী, গ্রামে এক অতৃপ্ত আত্মা বিচরণ করছে, সে কিন্তু কাউকে ছাড়বে না, পুরো গ্রামটাকে শ্মশান করে দেবে। বাবা বাবা বাবা, কিছু একটা উপায় বলুন বাবা, নইলে এই গ্রামে কিছুই যে থাকবে না। আমরা কোথায় যাব? উপায় আছে। ওই আত্মার সাথে জড়িয়ে থাকা এমন একজন কেউ আছে এই গ্রামে। ওই আত্মাকে পরাজিত করতে হলে সবার আগে সেই লোকটিকে বাগে আনতে হবে। সেটি কি বাবা? আমাকে সময় দে, সময় আসলেই সব জানতে পারবি তোরা। বেশ বাবা, আমি তাহলে পরে আসব। আজ বেশ গরম পড়েছে। সুচন্দ্রবাবু নিজের ঘরেই বসেছিলেন। আকাশ পাতাল ভাবছেন তিনি, কে সেই ছায়ামূর্তিটা, আর কেনই বা গ্রামের লোক এমনভাবে মারা পড়ছে। কিছুই তিনি বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় দরজায় বেশ জোরে শব্দ হলো। মাস্টার, আরে এই মাস্টার, আরে দরজা খোলো। সুচন্দ্রবাবু দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। কি ব্যাপার ভবানীবাবু, সদল বলে এই সময় এখানে? সদল বলেই তো আসতে হবে, আপনি তো সাংঘাতিক লোক। কেন, আমি কি করলাম? কি করলাম? আপনি হচ্ছেন পিশাচ। একের পর এক গ্রামের ছেলেদের আপনি খুন করছেন। কি বলছেন ভবানীবাবু, মাথা খারাপ হয়ে গেল নাকি আপনার? আমি কেন গ্রামের ছেলেদের মারব? আর আমি পিশাচি বা হতে যাব কোন দুঃখে? বলি, তা আমরা জানবো কি করে? আপনি আমাদের গ্রামের ক্ষতি করছেন, এটাই আমাদের মতামত। এই গ্রাম আপনাকে ছাড়তেই হবে। তাদের কথা কাটাকাটির মাঝেই সেখানে এসে হাজির হলেন ভম্বল বাবা। তিনি বৃদ্ধ মানুষ। এখানে আস্তে আস্তে তার যেন হাঁপ ধরে গেছে। বাবা বাবা, এই দেখুন আমাদের গ্রামের পিশাচ। এই পিশাচি একটার পর একটা মানুষ খুন করে চলেছে। না, ও কোনো পিশাচ নয়। ওর উপস্থিতিতে আমি কোনো অপশক্তির টের পাচ্ছি না। তবে ওর সাথে এই গ্রামের অপশক্তির মানে আত্মাটির একটি সংযোগ আছে, কিন্তু সেই কি সংযোগ সেটা তো উনি বলতে পারবেন। গ্রামের অপশক্তি, আত্মা, সংযোগ, এসব কি বলছেন আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনার ওপর বিপদের আভাস দেখতে পাচ্ছি। আজ একটু সাবধানে থাকবেন। চলে, এই তোমরা সব যাও এখান থেকে। ভবানী খুড়ো আর ভম্বল বাবা সমস্ত লোকজন নিয়ে সরে পড়লেন সেখান থেকে। সুচন্দ্রবাবু তেমনই অবাক হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইলেন। এইখানে যে কি ঘটছে তা সত্যিই তার বোধগম্যের বাইরে এখন। সন্ধে হয়েছে। আজ পরেশের চায়ের দোকানটা বন্ধ। গ্রামের লোকজন ভয়ে বাইরে বেরোচ্ছে না কেউ। তবে ভবানী খুড়ো আর জগন্নাথ যথারীতি এসে বসেছে দুটো বেঞ্চে। তাদের মধ্যেই ফিসফাস করে কোনো একটা বিষয় আলোচনা চলছে। বম্বল বাবা যাই বলুন না কেন, ওই মাস্টারের উপরে কিন্তু এখনো আমার সন্দেহ আছে খুড়ো। ঠিকই বলেছিস রে জগা। ওই মাস্টার যতই বলুক, ওকে আমার সুবিধে লাগছে না।
তারপর ভোমল বাবাও তো বলে গেলেন যে ওর আত্মার সাথে মাস্টারের কোনো সংযোগ রয়েছে। তাহলে এবার কি করবে খুড়ো? এবার আজ রাতেই ওই মাস্টারকে পুড়িয়ে মারতে হবে। ঠিক আছে খুড়ো, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। রাত গভীর হয়েছে। সুচন্দ্রবাবুর বাড়ির সামনে ঝোপের মধ্যে বসে রয়েছে বেশ কিছু লোক। তাদের সবার হাতেই মশাল, তবে সবকটা মশালই নেভা। অন্ধকারে তারা যেন কোনো কিছুর অপেক্ষা করছে। এমন সময় সুচন্দ্রবাবু বাড়ি থেকে বেরিয়ে সেই আলের জমির দিকে হেঁটে চললেন। সবাই তার পিছু নিল। সুচন্দ্রবাবু কাঁপা কাঁপা পায়ে সেই জলার সামনে এসে দাঁড়ালেন। জলার বাতাস যেন এখন ভারী হয়ে আছে। একটা পাতলা কুয়াশার চাদর ঘিরে ফেলেছে চারিদিকে। দেখো, তোমায় প্রথম দিন দেখে আমি বুঝেছিলাম তুমি আমার চেনা কেউ, কিন্তু আমি বড় ভয় পেয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি তুমি আমার কোনো ক্ষতি করবে না। তুমি কে? একবার আমার সামনে এসো। কেউ কোনো সাড়া দিল না। জলার মধ্যেকার পাঁক গোলা জল একই রকম স্থির হয়ে আছে, যেন একটা শ্মশানপুরের মধ্যে দাঁড়িয়ে আছে সুচন্দ্রবাবু। মাস্টার, তুই তাহলে এই পিশাচটাকে লুকিয়ে রেখেছিস এই জলায়? চমকে ঘুরে তাকালেন সুচন্দ্রবাবু। দেখলেন পেছনেই দাঁড়িয়ে আছে ভবানী খুড়ো আর তার দলবল। আপনারা এখানে কেন? অবাক হচ্ছ মাস্টার? তুমি যে পিশাচকে লুকিয়ে রেখেছো আমরা বুঝতে পেরেছি, এবার মরো। মশাল হাতে জগন্নাথ আর ভবানী খুড়োর দলের শেষ লোকটি এগিয়ে গেল সুচন্দ্রবাবুর দিকে। সুচন্দ্রবাবু ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন সেই জায়গায়। ওরে ওরে, দেখছিস কি? পেট্রোল ছিটিয়ে দে ওকে, তারপর ফেলে দে ওই জলাতে। লোক দুটো আর একটু এগোতেই জলা থেকে দুটো হাত বেরিয়ে এসে তাদের গলা চেপে ধরল। হাতের প্রচন্ড চাপে দম বেরিয়ে গেল দুজনের। তারপর তাদের দেহ দুটোকে কিছু দূরে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল হাত দুটি। এবার জলা থেকে বেরিয়ে এলো এক অশরীরী। তার চোখ দুটো লাল, টকটকে আগুনের মতো জ্বলছে। সারা দেহে ক্ষত, এক বিকৃত হাসি হাসছে সে। ভবানী খুড়োর মুখ ভয়ে সাদা হয়ে গেল অশরীরীকে দেখে। কে রে ভবানী, চিনতে পারছিস? অশরীরীর গলা শুনে সুচন্দ্রবাবু চমকে উঠলেন। এই যে তার খুবই চেনা গলা। বাবা, তুমি? আমি আজ এত কাল ধরে অপেক্ষা করছি তোর। কিন্তু তুমি যে হারিয়ে গিয়েছিলে। বিগত 10 বছর ধরে আমি তোমার হদিশ করে চলেছি। এই বিভাসপুরেই যে তুমি হারিয়ে গেছিলে তা আমি জানতাম, কিন্তু এই জলার মধ্যে এই অবস্থায় কি করে? আর কি বলবো বাবা, আমার কপাল। গ্রাম পঞ্চায়েতের হয়ে 10 বছর আগে ইন্সপেকশন করতে এসে আমি ওই ভবানীর গোপন চোরাচালানের কীর্তিকলাপের কথা জানতে পারি। ওকে পুলিশের হাতে ধরানোর চেষ্টা করলে আমাকে খুন করে পুঁতে দেয় এই জলায়। আমি ভেতর ভেতর প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরছিলাম। তারপর তুই গ্রামে এলি, আমি বুঝলাম প্রতিশোধ নেওয়ার এটাই সঠিক সময়। যদি আমি আগে প্রতিশোধ নিতাম তাহলে আমার অন্তর্ধান রহস্য তোর কাছে কোনোদিন উন্মোচিত হতো না। এই গ্রাম ছেড়ে যে আমার বেরোনোর কোনো উপায় নেই। তাই ওই ভবানীর সাথে যারা জড়িয়েছিল সেদিন সবাইকে এক এক করে শেষ করেছি। আজ ওকেও শেষ করব। ভবানী এই কথা শুনেই ছুটে পালানোর চেষ্টা করল। 10 বছর আগে করা সেই ভয়ানক পাপের ফল যে
এভাবে তাকে ভোগ করতে হবে সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু সেই ভয়ানক অশরীরী একটা হাত তুলে ধরল, আর সাথে সাথেই ভবানীর দেহটা ছিটকে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা খেল একটা গাছের সাথে। একটা আর্ত চিৎকারের সাথে সাথে তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল তার চিৎকারটা থেমে যাওয়ার সাথে সাথেই। সুচন্দ্রবাবু জল ভরা চোখে তাকালো তার বাপের ছায়ামূর্তির দিকে। অশরীরীটির মুখে এখন এক প্রশান্তি খেলা করে যাচ্ছিল। আমার কাজ শেষ, আমি এবার আসি, ভালো থাকিস বাপ। ছায়া মূর্তিটি খুব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। জলার ওপরের কুয়াশা তাকে দু হাত দিয়ে যেন নিজের মধ্যে মিশিয়ে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভারী করে তুলল রাতের বাতাসকে। ভম্বল বাবা এতক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলেন, কিন্তু এই ঘটনার মধ্যে হস্তক্ষেপ করা উচিত মনে হয়নি তার। তিনি খুব ধীর পায়ে এগিয়ে গেলেন সুচন্দ্রবাবুর দিকে। সবই প্রত্যক্ষ করলাম হে, তোমার পিতার আত্মা প্রতিশোধের মাধ্যমে শান্তি পেয়েছেন। আমার মনে হয় তোমার এই বিভাসপুর ছেড়ে চলে যাওয়া উচিত। ফিরে যাও নিজের বাড়ি। সুচন্দ্রবাবু জল ভরা চোখে নমস্কার করে বড় রাস্তা পেরিয়ে গ্রামের দিকে এগিয়ে চললেন। শেষ হলো কর্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। কেমন লাগলো আজকের গল্পটি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।